তুলি চায় না, সরাসরি অগ্রাহ্য করে শুভ্রকে। শুভ্র হাফ ছেড়ে তুলির নাছর বান্দার মতো কাজটুকু দেখে। তুলি অন্য পাশে চেয়ে শুয়ে আছে, নয়বা শুভ্রর দিকে তাকাচ্ছে। শুভ্র অনেক চেষ্টা করলো তুলির সঙ্গে কথা বলার, কিন্তু তুলিও কোনো সুযোগ দিল না। শুভ্র একটা সময় রেগে গেল, রেগে বিছানা থেকে উঠে টেবিলে জোরে ঘুষি মারে। মুহূর্তেই তার হাত লাল টকটকে হয়ে এলো। তুলি ভদ্র শুভ্রের এমন রাগান্বিত রূপ দেখে ভড়কে গেল। শুভ্র এক মুহূর্ত অপেক্ষা করলো না, হাত দিয়ে টেনে তুলিকে বিছানা থেকে উঠিয়ে নিজের মুখোমুখি দাঁড় করালো। তুলির মুখটা ধরে নিজের মুখের দিকে ফিরিয়ে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলো, তুলি, আমাকে তোমার আর ভালো লাগছে না? আমাদের সাজেকের ওই দিনগুলো কি বাই চান্স তুমি বলতে চাইছো? তুলি চোখে চোখ রাখলো, তারপর সোজা সাপটা জবাব দিল, হ্যাঁ। হোয়াট? শুভ্র একদম বোকা হয়ে গেল, বিস্ময় নিয়ে বলল, আমার কাছে আসার তারা সবচেয়ে বেশি তোমার ছিল তুলি। ফুটন্ত তেলে পানি ছাড়লে যেমন ছ্যাদ করে উঠে, শুভ্রর এই কথা এভাবে তুলির গায়ে ছ্যাদ করে উঠল। তুলি তেতে উঠে বলল, তো এখন কি করবেন? ফাঁসিতে ঝুলাবেন আমায়? না বলবেন তোমাকে দিয়ে আমার শেষ? নাও, তুমি তোমার মতো, আমি আমার মতো, কোনটা? তুলির কথায় শুভ্রের প্রথমে বোধগম্য হলো না, কিন্তু যখন শুভ্র দুইয়ে দুইয়ে চার মেলালো, তখনই বুঝতে পারলো তুলির রাগটা মূলত কোথায়। শুভ্র সব বুঝে এবার হালকা হাসলো। তুলি শুভ্রের হাসি দেখে চরম পর্যায়ে বিরক্ত হলো, ছ্যাদ করে বলল, হাসছেন কেন? আপনি হাসবেন না। শুভ্র তুলির কপালে চুল আঙুলে পেছনের দিকে ঠেলে দিয়ে মৃদু স্বরে বলল, তুলি, আমার সংসার করবে এই জন্য এত রাগ? ওরে বাবা! তুলি হক চকিয়ে গেল, তারপর মুখটা অন্যদিকে সরিয়ে বলল, মোটেও নয়। শুভ্র হাসলো, কিছু ভাবলো, বুঝলো, হিসেব মিলালো। বিয়ে তো হয়েই গেছে তাদের, সংসার করার জন্য দুজনেই প্রাপ্তবয়স্ক। শুভ্র নিজের ডক্টর হওয়া, তুলির পড়াশোনা, তাদের বাসায় খুব একটা খারাপ হবে না। তুলিও এখন শুভ্রের জন্য বিক্ষিপ্ত আচরণ করছে, পড়াশোনায় কোনো মন নেই। একসঙ্গে থাকলে এই সমস্যাগুলো আর থাকবে না, শুভ্র ভাবে। তারপর চোখ বন্ধ করে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে তুলির কোমরটা চেপে ধরতেই তুলি শুভ্রর দিকে যায়। শুভ্র হালকা হেসে তুলিকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে কপালে কপাল ঠেকায়। তুলি শুভ্রের বুকের কাছের শার্টটা দু আঙ্গুলে খামচে ধরে। শুভ্র এভাবে কাছে আসলে তুলির ভেতরে ভেতরে চুরমার হয়ে যায়। কেন বারবার এমন হয়? তুলি কেন শুভ্রের সামনে নিজেকে আটকাতে পারে না? নিজের মনটা কেন বারবার তুলির সঙ্গে বেইমানি করে বসে? তুলি উত্তর পায় না, হয়তো পায় কিন্তু স্বীকার করে না, কারণ তুলি এখনো রেগে আছে। শুভ্র তুলির কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। একটা সময় তুলির কোমরে হাতটুকু গাঢ় করে ডাকলো আলতো স্বরে, তুলি, শুনছো? উফ, কি মারাত্মক একটা ডাক! তুলির মনে ফুলঝুরিকে ছেটায়। তুলি জবাব দিল নিজের অনিচ্ছায়, আপনা আপনি বলল, হুম। শুভ্র তুলির কপালে চুমু খায়, তারপর আবার কপালে কপাল ঠেকায়, মিষ্টি করে এক মারাত্মক প্রশ্ন করে, আমার ঘরটায় যাবে তুলি, আমার ছোট্ট ওই ঘরটায়, যেখানে আমি, তুমি আর আম্মু মিলে আমাদের ছোট্ট এক সংসার সাজাবো। সংসারের রানী থাকবে তুমি, আমি রাজা। ভালোবাসা দিয়ে সাজাবো আমাদের ছোট্ট ঘর। যাবে তুলি? তুলির শরীরটা নেত্তর ন্যায় ঝংকার দিল। তুলি চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেললো। শুভ্র হাসলো তুলির ছটফটানি দেখে। একটা সময় তুলিও খুশি হলো, কিন্তু শুভ্রের কাছে ছোট হয়ে যাবে ভেবে খুশিটুকু গোপন করে গম্ভীর হয়ে বলল, আপনার ইচ্ছে, আপনার বউ ঘরে তুলবেন কিনা আমার এইসবে তাড়া নেই। কথাটা বলে তুলি কিছু সময় শুভ্রের দিকে চেয়ে নিজেই বোকা হয়ে গেল। তার তাড়া নেই, এই কথাটা নিজের কাছে মারাত্মক হাস্যকর শোনালো। গত কয়েকদিন শুভ্রের সঙ্গে যেমন ব্যবহার করেছে তাতে যে কোনো পাগলেও বুঝবে খাত তারা বেশি ছিল। শুভ্র ভ্রু বাঁকিয়ে তুলির দিকে চেয়ে আছে। তুলি অস্বস্তিতে হাঁসফাঁস করে অন্যদিকে চেয়ে নিজের বোকা ভাবটুকু আড়াল করার জন্য মিনমিন করে বলল, এভাবে তাকান কেন? আপনার মনে হচ্ছে আমি মিথ্যা বলছি? আমার সত্যি তো তাড়া নেই। তুলি নিজেই নিজের সাফাই গাইছে আবার। শুভ্র এভাবে তুলিকে দেখে শব্দ করে হেসে ফেলে। হুট করে মুখটা এগিয়ে এনে তুলির ডান গালে চুমু খেয়ে মিষ্টি হেসে বলে, হ্যাঁ, আপনার কোনোই তাড়া নেই আমার কাছে আসার। যা তারা সব আমার, আমি মেনে নিলাম। নজর লুকাতে হবে না আর। তুলি গালে হাত দিয়ে শুভ্রর দিকে চেয়ে চোখ সরিয়ে নিল লজ্জায়। গালটা শুভ্র একদম গরম করে ফেলেছে, স্পর্শটা এখনো তরতাজা, যেন শুভ্রের ঠোঁট এখনো তুলির গাল ছুঁয়ে বসে আছে। তুলি লজ্জা পাচ্ছে, লজ্জা ইতিউতি চেয়ে হাঁসফাঁস করে, তারপর না পেরে এগিয়ে এসে শুভ্রের বুকেই মুখ লুকায়।
শুভ্র তুলির এমন ব্যবহারে হা হা করে হেসে তুলিকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই পাগলটাকে নিয়ে কই যাবে শুভ্র? বাসায় এসে শুভ্র সেই কখন থেকে আফরোজার কোলে মাথা রেখে মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে। আফরোজা শুভ্রের ঘন চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আফরোজা শুভ্রের চুলে হাত বুলিয়ে বলল, শুভ্র, কখন থেকে এভাবে বসে আছিস? কিছু বলবি? বললে বল। শুভ্র মিছে রাগ দেখিয়ে বলে, আমি এভাবেই আছি, তুমিও বসে থাকো, মাথায় হাত বোলাও, ভালো লাগছে। আফরোজা হেসে ওঠেন। শুভ্র চওড়া কাঁধে হালকা করে চাপড় বসিয়ে বলেন, একদম কথা লুকাবি না। তুই এমনি এমনি এখানে বসে আছিস না? তোর পেটে কিছু আছে, জলদি বল। শুভ্র বুঝলো আফরোজার থেকে কিছুই লুকাতে পারবে না সে। মা তো মাই, মায়ের সব নিমিষে বুঝে ফেলে, মায়েরা সব নিমিষে বুঝে ফেলে। শুভ্র কোল থেকে মাথা তুলল, বাচ্চাদের মতো আফরোজার কাছে চেয়ে বলল, তুলিকে আমাদের ঘরে একেবারে নিয়ে আসি আম্মু প্লিজ। আফরোজা শুরুতেই শুভ্রর কথা শুনে অবাক হয়েছেন, পরপরই টিপ্পনি কেটে বললেন, এই, তুই না তুলিকে বিয়ে করতে চাসনি? এখন 2 মাসে এত পাগল হচ্ছিস কেন? শুভ্র মাথা চুলকে অন্যদিকে চাইল। আফরোজা হাসলেন শুভ্রের লজ্জা দেখে। তারপর শুভ্রর মাথার চুল এলোমেলো করে দিয়ে বলেন, ভালোবেসে ফেলেছিস না? শুভ্র হাসলো, মুগ্ধ গলায় মাকে বলল, তুলি এমন একটা মেয়ে আম্মু, ওকে ভালো না বেসে পারলামই না। ওর মধ্যে সব আছে যে আমি জীবনসঙ্গী হিসেবে একজন মেয়ের মধ্যে সবসময় চেয়ে এসেছিলাম, আর ও তোমাকেও। শুভ্র থামলো। মায়ের জন্য শুভ্র ভালোবাসা কখনোই বলে কয়ে বেড়ায় না। মৃদু হেসে শুভ্র কথাটা এড়িয়ে বলল, ও ভীষণ পারফেক্ট আমার জন্য আম্মু, সব দিক সবভাবে। আফরোজার মনে কি যে শান্তি বোধ হলো। তার রাজা শুভ্রের জন্য তুলিকে বেছে আফরোজা কোনো ভুল করেনি। আফরোজা লুকিয়ে চোখের কোণের জলটা মুছে নেন, তারপর কিছু একটা চিন্তা করে গম্ভীর গলায় বলেন, ইয়াসমিন রাজি হবে না শুভ্র। ইয়াজিদ ভাই তোদের এভাবে তুলে নেওয়ার আগে সাজেক যাওয়াটা ভালো চোখে দেখেননি। শুভ্র অবাক হয়ে বলল, কিন্তু কেন? আমি যাওয়ার আগে ওনার পারমিশন নিয়েছিলাম। তুই বলেছিস দেখে মানা করতে পারেনি। এখন বাই চান্স সাজেক থেকে ফিরে যদি তুলির কিছু একটা হয়ে যায়, বুঝতে পারিস তুলির পড়াশোনায় কতটা এফেক্ট পড়বে। শুভ্র ভ্রু বাঁকালো, চট করে মায়ের ইঙ্গিত ধরে ফেলে বলল, ইউ মিন তুলি যদি প্রেগনেন্ট? না না। শুভ্র চালাক মনে মায়ের কথার অর্থ ঠিক ধরে ফেলল। আফরোজা লজ্জা পেয়ে গেলেন। প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে এই ধরনের আলোচনা তার মোটেও ভালো লাগলো না। তিনি কথা ঘুরালেন, ছেলের কাঁধে হাত রেখে বললেন, আমি তবুও যাব একবার ইয়াসমিনের কাছে, দেখি কি করে। শুভ্র শুনে বুঝতেও পারল তার এই কথা মানা হবে না। মায়ের কোল থেকে আস্তে করে মাথাটা উঠিয়ে নেয়, দাঁড়িয়ে টি শার্ট ঠিক করে বলে, আমি রুমে যাচ্ছি, কিছু কাজ আছে। শুভ্রের মধ্যে তারপর থেকে তুলিকে নিজের ঘরে তোলার আর কোনো কথা বলতে দেখা যায় না। তুলি ছেলে মানুষই করছে, তাই বলে তার সঙ্গে পাল্লা দিয়ে শুভ্রকেও যে বাচ্চা হয়ে যেতে হবে ব্যাপারটা তো এমন নয়। শুভ্র এড়িয়ে গেল কথার ফাঁকে। তবুও একদিন আফরোজাকে জিজ্ঞেস করলো ইয়াসমিন তাকে কোনো উত্তর দিয়েছে কিনা। হয়তো কোথাও না কোনো একটা হোপ ছিল, কিন্তু শুভ্রকে নারাজ করে আফরোজা জানালেন, ইয়াজিদ ভাইয়ের মতে শুভ্রকে এখন নিজের ক্যারিয়ারে ফোকাস করা উচিত, তেমনি তুলিকেও নিজের পড়াশোনায় ফোকাস করা উচিত। বিয়ে হয়েছে, তুলি তো পালিয়ে যাচ্ছে না, কমপক্ষে 2 বছর যাক, উঠিয়ে দিবে তখন। দেখা গেল শুভ্র আর এতে দ্বিমত করেনি। 4 বছর কমিয়ে 2 বছর এসেছে, হোক তাহলে সেটাই। তারপর কয়েকটা দিন পরের কথা, শুভ্র তখন সবে মেডিকেল থেকে ফিরে খেতে বসেছে। আফরোজা আজ কিছুটা অন্যমনস্ক। শুভ্র খেতে খেতে জিজ্ঞেস করলো, আম্মু আর ইউ ওকে? ঠিক আছো তুমি? এত আপসেট লাগছে কেন তোমায়? আফরোজা মিশে হাসার ভান করলেন, বললেন, না তো, আমি মন খারাপ করব কেন হঠাৎ? তুই খা, মজা হয়েছে মাছের ঝোলটা। শুভ্র মায়ের দিকে ভ্রু বাঁকিয়ে যায়। মা আজকাল বড্ড কথা লুকান। তারপরেও শুভ্র পরে জিজ্ঞেস করবে ভেবে চুপ থাকে। খাবার শেষে শুভ্র হাতে হাতে সব নোংরা বাসনপত্র রান্নাঘরে দিয়ে এলো। আফরোজা বারবার আজ দরজার দিকে চাইছেন। শুভ্র একবার সেটা লক্ষ্য করলো। আজ কি, কয় তারিখ? কেউ কি আসবে আজ? শুভ্র খাবার শেষ করে রুমে যাবে, হঠাৎই শোনা গেল পরপর 2টো কলিং বেল বাজতে। আফরোজা কলিং বেল শুনে এক দৌড়ে দরজার দিকে এগোলো। শুভ্র পেছন থেকে চেঁচালো, আস্তে আম্মু, পড়ে যাবা তো। আফরোজা শোনেনি। তিনি দ্রুত দরজা খুলে দিলেন। দরজার ওপাশের মানুষটাকে দেখে শুভ্র একদম স্থির হয়ে গেল। আফরোজা চোখটা ভরে দরজার ওপাশের মানুষটাকে দেখেন। বুড়ো হয়েছেন সিদ্দিক সাহেব, কিন্তু এখনো বুকের পাটা ফুলিয়ে দাঁড়িয়ে থাকেন। সাদা পাঞ্জাবিতে আগের মতো এক ফোঁটাও দাগ নেই। যা দাগ করা সেটা তো আফরোজা 28 বছর আগেই করে এসেছেন। আফরোজা যেন চাইলেন
ঝাঁপিয়ে পড়তে বাবার বুকের মধ্যে, কিন্তু কোথাও এক বাধা, এক জড়তা থেকেই গেল। আফরোজা দু কদম সরলেন, কম্পিত গলায় বললেন, আব্বা কেমন আছো? ভেতরে আসো, ব্যাগটা আমার কাছে দাও। সিদ্দিক সাহেব ব্যাগটা সরালেন একটু পেছনে, গম্ভীর গলায় বললেন, নিজের বোঝা নিজেই বলতে পারি আমি, কারো উপরে বোঝা হয়নি কোনোদিন, হবও না। আফরোজা অপমানটুকু গিলে ফেললেন মুহূর্তেই। হাসার ভান করে কিছু বলবেন এগিয়ে এলো শুভ্র, মায়ের পেছনে দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন নানা যান। সিদ্দিক সাহেব বহু বছর পর শুভ্রকে দেখলেন। শুভ্র ছোটবেলা থেকেই শুনেছে মানুষের মুখে যে ভীষণ ভদ্র এক ছেলে পেয়েছে আফরোজা। আফরোজার ছেলের প্রশংসা নিজের বাড়িতে সারাক্ষণই শুনেন সিদ্দিক সাহেব, যেন সবাই চায় শুভ্রের দিকে চেয়ে হলেও আফরোজাকে এ বাড়ি নিয়ে আসেন তিনি। সিদ্দিক সাহেব ভেতরে ঢুকলেন, হাতের মিষ্টির ব্যাগটা সোফায় টেবিলে রেখে সোফায় বসেন। আফরোজা প্রথমে চেয়েছিলেন বাবার পাশে বসতে, কিন্তু বসলেন না। বাবার থেকে দূরে সোফায় বসে মুচকি হাসলেন। শুভ্র মায়ের পাশে সোফায় ঘেঁষে দাঁড়িয়ে আছে, ভ্রুকুচকে নানাজানের এক একটা কাজ দেখছে। এই যে নানাজান বারবার চোখ ঘুরিয়ে তার ঘরের সাজসজ্জা দেখছেন, সেটাও লক্ষ্য করলো শুভ্র। শুভ্র মনে মনে হাসে, শুনিয়ে শুনিয়ে বলে, ঘরটা আম্মুর হাতে সাজানো। সিদ্দিক সাহেব কিছুই বললেন না, শুরুতেই কথা তুললেন, তোমার বাসায় আসার পিছনে কারণ আছে, ভেবো না আমি সব কিছু মেনে নিয়েছি বা নিয়েছি। পুরনো ক্ষত এত সহজে বলে না কেউ। বাকি কথা বলার আগে আফরোজা শুভ্রর দিকে চেয়ে বললেন, শুভ্র 2 কাপ চা করে আনবি তুই? শুভ্র বুঝতে পারলো তার মা চান না শুভ্র এদের সব ক্ষত তাজার কথা শুনুক। শুভ্র ভ্রু কুচকে নানার দিকে চেয়ে রান্নাঘরে গেল। আফরোজা কথা বলেন, কাকুতি স্বরে বলেন, আব্বা আমি মাপ চাইছি পুরনো সব কাজের জন্যে। বয়স হয়েছে আমার, বাপ মায়ের নারাজি নিয়ে মরলে কবরে গিয়েও শান্তি পাবো না। সিদ্দিক সাহেব আগের গাম্ভীর্যতা রেখে বলেন, পুরনো ক্ষত তোমার বাসায় আমি মাপ করতে আসিনি, এসেছি একটা কাজে। তোমার ছোট ভাইয়ের বড় ছেলের রিশাদের বিয়ে, সবাই খুব জিদ করছিল তোমাকে বিয়েতে আসার, তাই এলাম। বিয়ের কার্ড রেখে গেলাম, আসলে আসো, না আসলে নাই। তোমার ইচ্ছা, আগেও তো আমাদের ইচ্ছার কোনো দাম তোমার কাছে ছিল না, এখনও থাকবে সেটার আশাও নেই। শুভ্র এর মধ্যে চা করে নিয়েও এলো। ট্রেটা সোফার টেবিলের উপর রাখবে, তার আগে সিদ্দিক সাহেব উঠে পড়েন। চায়ের দিকে চেয়ে তাচ্ছিল্য হেসে বলেন, তোমার বাড়ির অন্য আমার মুখে ঢুকবে না কোনোদিন শুভ্র, চা ফেলে দিও, আসি। শুভ্র নানাজানের এসব কাজ তীক্ষ্ণ চোখে এতক্ষণ দেখছিল। এবার আর সহ্য করতে না পেরে কিছু বলতে যাবে, তার আগে আফরোজা শুভ্রর বাঁ হাত চেপে ধরেন। শুভ্র আটকে যায়, দাঁতে দাঁত চেপে সিদ্দিক সাহেবের সকল অপমান গিলে ফেলার চেষ্টা করে। সিদ্দিক সাহেব চলে গেলেন। তিনি যেতেই শুভ্র এবার রাগে ফেটে পড়ল, বলল, এসব কি ধরনের ব্যবহার ওনার? আম্মু, তোমাকে উনি এভাবে বাড়ি বয়ে অপমান করে গেল, তুমি নিজে না কিছু বললে আর না আমাকে কিছু বলতে দিলে। বিয়ে করেছিল তোমরা, বাচ্চা অ্যাবর্শন করার মতো নোংরা মানসিকতা ওদের ছিল। ইটস অল অ্যাবাউট দেয়ার ফল্ট, নট ইয়োর্স। কেন এভাবে মুখ বুজে ও বাড়ির সব কথা সহ্য করো বলো তো? আফরোজা চোখের জলটুকু মুছে নিয়ে চায়ের ট্রে নিয়ে কিছু না বলে রান্নাঘরে চলে গেলেন। শুভ্র মায়ের পিছু পিছু এলো। আফরোজা চা বেসিনে ফেলে কাপ ধুতে ধুতে বলে, ব্যাগ গোছা, আমরা কাল তোর নানা বাসায় যাব। আব্বা বিয়ের দাওয়াত দিতে এসেছিলেন। শুভ্র এবার চেঁচালো, বলল, কেন যাবে তুমি বিয়েতে? তারপর সবাই আরো 5টা কথা শোনাক, তুমিও শোনো। প্রেশার হাই তোমার, খেয়াল আছে সেটা? যদি কিছু হয়ে যায়? কি হবে, বেশি মরে যাব? আফরোজা কথাটা হেসে হেসে বললেও শুভ্রর কাছে মোটেও কথাটা একটুও ভালো লাগলো না। সে কিছুক্ষণ মায়ের দিকে হা করে চেয়ে থাকলো, তারপর দরজায় ঘুষি দিয়ে রেগে মেগে নিজের ঘরে চলে গেল। আফরোজা বুঝতে পারলেন শুভ্রের সামনে দুনিয়ার সবচেয়ে জঘন্য কথাটা বলা হয়ে গেছে। আফরোজা নিজের কাজে নিজেই বিরক্ত হয়ে গেল। চায়ের কাপ জায়গায় রেখে শুভ্রর রুমে গেল। শুভ্র লাইট বন্ধ করেই শুয়ে আছে বিছানায়। আফরোজা যেতেই শুভ্র ওপাশ ফিরে গেল। আফরোজা হাসলেন। ছেলের মাথার পাশে বসে আলতো করে চুলে হাত রাখে। শুভ্র রাগ দেখিয়ে শোনায়, আম্মু আমি ঘুমাবো, তুমি যাও। আফরোজা ছেলের চুলটা টেনে দিয়ে বলেন, ঘুমা, আমি চুল টেনে দেই। সারাদিন রুগীদের সাথে থেকে চুলের থেকেও হসপিটালের গন্ধ আসছে। শুভ্র তেরা কণ্ঠে বলে। তুই মিথ্যা বলবে না আম্মু, আমি রোজ শ্যাম্পু করি। আফরোজা হার মানলেন। তারপর চুল টেনে দিতে দিতে বললেন, শুভ্র চল না বিয়েতে যাই আমরা। না। শুভ্র স্পষ্ট জবাব। আফরোজা বলেন, তোর নানা এত দূর অব্দি নিজে এসে দাওয়াত দিয়ে গেলেন, যাবি না? ওটাকে দাওয়াত দেওয়া বলে না, বাড়ি বয়ে যেচে অপমান করতে আসা বলে।
নিজের বাবা নিয়ে এমন কথা শুনে আফরোজা ছেলের পিঠে থাপ্পড় বসান। চুপ, নানা নানুকে নিয়ে কি এমন কথা বলে না? শুভ্র হার মানল। আম্মু তার একদম অন্ধ। বাবা মায়ের করা হাজারটা অপমান তার চোখে পড়ে না। নিজের কোন আমলে করা একটা কাজ, তাও যা কোনো আমলে কোনো অপরাধ বলেই মনে করে না শুভ্র, সেটার অপরাধবোধ থেকেই সারাটা জীবন অন্যের খোটা অপমান গিলে খেলেন। শুভ্র নীরব থেকে আফরোজা কিছু ভেবে হেসে বলেন, বিয়েতে আমরা তুলিকেও সাথে নিয়ে যাব, ঠিক আছে? শুভ্র এবার এপাশ ফিরল, এক হাত মাথার নিচে বালিশে রেখে বাঁকা চোখে বলল, আমার দুর্বল জায়গায় হাত দিয়ে লাভ নেই আম্মু। যে বাড়িতে তোমার নিজেরই মূল্য নেই, সেই বাড়িতে আমার বউয়ের মূল্য থাকবে সেটার আশাও করি না আমি। আফরোজা বাদ সাধলেন, বললেন, দূর, এমন করবে না ওরা। ও বাড়ির সবার সঙ্গে আমার কথা হয়, শুধু আব্বাই রেগে আছেন, আর কেউ রেগে নেই আমাদের উপর। শুভ্র তবুও শুনল না। আফরোজা এবার থামলেন, কিছুক্ষণ নীরব থেকে তারপর এক সময় কেমন মরা কণ্ঠে বলল, আমি আমার নিজের বাড়ি একটা বার যেতে চাই শুভ্র। সেই যে বিয়ে করে এসেছি, আর যাইনি কখনো। কেউ বলেও নি যাওয়ার জন্যে। আজ কেউ বলেছে, স্বয়ং আব্বা বলেছে আমাদের যাওয়া উচিত, না হলে তার আশাটাকে অপমান করা হবে। আমি একবার আব্বাকে ছোট করেছি, আর একবার করার সাহস আমার নেই। শুভ্র মায়ের কথা শুনে কিছুক্ষণ ফেলফেল চোখে মায়ের দিকে চাইল, পরপর নিজের সকল মতামত একপাশে তুলে রেখে আফরোজার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কাল যাচ্ছি আমরা, পরশু বিয়ে খেয়ে চলে আসব। আমার মেডিকেল আছে, এত ছুটি দিবে না। আর তোমার বৌমাকে বলে রেখো। বলে চোখ বন্ধ করলো শুভ্র। আফরোজা হাসলেন, আলতো করে ছেলের চুলে হাত বুলিয়ে দিতে লাগেন। একটা সময় শুভ্র মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে গেল। আফরোজা শুভ্রের মাথা বালিশে রাখে, ঘরের লাইট নিভিয়ে হেসে বলে, কে বলবে এই ছেলে এত বড় ডাক্তার, এখনো মায়ের কোলে ঘুমায়। হেসে হেসে শুভ্রের রুম থেকে বেরিয়ে গেলেন আফরোজা। সকাল সকাল দুবার কলিং বেল বাজলো, হয়তো দুধ দিতে এসেছে। আফরোজা ঘুমের ভান করে বিছানায় শুয়ে আছেন এখনো। শুভ্র ঘুমে অন্ধ, তবুও চোখ ডলতে ডলতে এলোমেলো চুলে উঠে দরজা খুলে দিল। দরজার ওপাশে একটা ছোটখাটো লাগেজ নিয়ে তুলি হাসি মুখে দাঁড়িয়ে আছে। শুভ্রকে দেখে দুষ্টুমি হেসে তুলি বলে, গুড মর্নিং স্যার। আজ ক্লাসে যাননি আপনি, তাই ছাত্রী ক্লাস করতে আপনার ঘরে চলে এসেছে। শুভ্র তুলিকে দেখে ঘুমু ঘুমু চোখে হেসে ফেলে। দরজা থেকে সরে দাঁড়ালে তুলি লাগেজ টেনে ঘরে ঢুকে কোনো কথাবার্তা ছাড়া সোজা শুভ্রের রুমে লাগেজ নিয়ে ঢুকে পড়ে। শুভ্র দরজা লাগিয়ে তুলির পিছু পিছু রুমে ঢুকে। তুলি লাগেজ সুন্দর করে একপাশে রেখে বিছানায় গিয়ে বসে। শুভ্র দেয়ালের একপাশে হেলান দিয়ে দাঁড়িয়ে তুলির দিকে চাইলো। তুলি শুভ্রের ঘরের চারপাশে চোখ ঘুরিয়ে আবার শুভ্রের দিকে চাইলো, ভ্রু নাচিয়ে বলল, কি দেখেন এত অবাক হয়ে আছেন কেন? আমি কি আসতে পারি না? আফটার অল এটা আমারই ঘর। শুভ্র হাসলো, মাথা দ্রুত দুদিকে নেড়ে বলল, অবশ্যই অবশ্যই, তা কি খাতিরদারি গ্রহণ করবেন অদমকে জানান। তুলি চুলটা হাওয়ায় উড়িয়ে দিয়ে বলে, আপাতত একটা গরম গরম চা হলে ভালো, বাকিটা পরে ভেবে দেখছি। শুভ্র কম না টিপ্পুনি কেটে বলল, গরম গরম চায়ের সাথে কটা গরম গরম চুমো, হাউস দ্যাট। খাতিরদারির কোনো কমতি রাখবো কেন? চায়ের সঙ্গে একদম খাসা চুমু বোনাস হিসেবেও দেওয়া হবে। কাম। কথাটা বলে তুলির দিকে হাত বাড়িয়ে দুষ্ট হেসে এগুলো বলে শুভ্র। তুলি ভ্রু বাঁকিয়ে তাকালো, পরপর বসা থেকে উঠে দুকদম পিছিয়ে বলল, এত গরম গরম জিনিস খেলে আমার বদ হজম হবে। আপাতত চাই এনাফ, এটাই নিয়ে আসুন। শুভ্র তবুও এগিয়ে এলো, তার ঠোঁটে প্রগাঢ় দুষ্ট হাসি। তুলির কাছাকাছি এসে তুলি শুভ্রর বুকে হাত রেখে ঠেলে দিতে চাইল, অথচ তুলি অমন শক্ত দেহখানা এক চুলো সরাতে পারল না। শুভ্র তুলির কোমরে হাত রেখে চেপে ধরলো নিজের সঙ্গে। তুলিও এবার হার মানলো, শুভ্রর গলায় হাত দিয়ে জড়িয়ে ধরলো। শুভ্র কপালে ঠোঁট বসালো, তারপর সরে এসে তুলিকে আপাদমস্তক দেখে নিয়ে ঠোঁট কামড়ে দুষ্ট হেসে বলল, বাব্বা, নীল জামাতে তো অস্থির লাগছে। বিছানায় গিয়ে জামাটার লেন্থ মেপে দেই, চলো। 56। তুলি বলল। শুভ্র ভ্রু বাঁকালো, না বুঝে জিজ্ঞেস করলো, কি 56? ওই যে বললেন লেন্থ মাপবেন, লেন্থ 56 আমার। হ্যাঁ? শুভ্র বোকা হয়ে গেল। পরপর তুলির কৌতুক হাসি দেখে নিজেও বুঝে গেল কাহিনীটা কি ঘটেছে। হেসে ফেললো শুভ্র, তুলির কপালে 2 আঙ্গুল দিয়ে টোকা দিয়ে বলে, এত দুষ্টুমি জানের এই মেয়ে? তুলি হেসে ফেলে। শুভ্র তুলিকে ছেড়ে দিল, টি শার্ট টেনে টুনে ঠিক করে তুলির দিকে চেয়ে বলল, চা খাবে না? আমিও খাবো, আসো একসঙ্গে বানাই। তুলি শুভ্রর পিছু পিছু হেলে দুলে রান্নাঘরে গেল। শুভ্র চুলোয় 2 কাপ চা বসালো, সঙ্গে আরেক চুলায় বসালো পরোটা।
পরোটা বাজার থেকে রেডিমেড কিনে আনা, সেটাই হালকা তেল দিয়ে ভাজলো। তারপর পরোটা একপাশে প্লেটে রেখে ফটাফট আলু কেটে ভাজি বসালো। আলু ভাজি হচ্ছে, এদিকে শুভ্র 2 কাপ চা তৈরি করে তুলির দিকে 1 কাপ এগিয়ে দিল। তুলি এতক্ষণ হা করে শুভ্রের রান্না দেখছিল। শুভ্র কাপ এগিয়ে দিতেই তুলি চোখ পিটপিট করে বিস্ময় নিয়ে বলল, আপনি রান্না জানেন? শুভ্র চায়ের কাপে চুমুক দিয়ে বলল, হ্যাঁ, আম্মু একা রান্না করে অল টাইম। আম্মু অসুস্থ হলে খাওয়া বন্ধ আমাদের, তাই শিখে নিয়েছি। এখন ফ্রি হলে আমি রান্না করি, আম্মুকে রেস্ট দেই একটু। তুলি শুভ্রর এই মা ভক্ত দিকটা প্রচন্ড ভালো লাগে। শুভ্র একজন আদর্শ স্যার, আদর্শ স্বামী এবং নিঃসন্দেহে একজন আদর্শ সন্তান। শুভ্র তার মাকে অসম্ভব ভালোবাসে। শুভ্র এক হাতে যেন নিজের আত্মা নিয়ে ঘুরায় বেড়ায়। মায়ের কিছু হলে সে আত্মা দেহ ছেড়ে ছুটবে। তুলি মনে মনে একটু ভয়ও পায়, ভবিষ্যতে তুলি আর শুভ্রের মায়ের সঙ্গে কোনো ঝুট ঝামেলা হলে শুভ্র কাকে সাপোর্ট করবে। যদি আফরোজা কোনোদিন শুভ্রকে তুলিকে ছেড়ে দিতে বলেন, শুভ্র ছেড়ে দিবে, হয়তো দিবে। তুলি নিজের উল্টাপাল্টা চিন্তায় নিজেই বিরক্ত। এমনটা কেনই বা হবে? তুলি কখনোই তো শুভ্র বা আফরোজার মনে কষ্ট দিবে না। কিন্তু যদি কোনো অঘটন না চাইতেও ঘটে? তুলি থমকে গেল। তুলি থামে, তারপর চায়ের কাপটা একপাশে রেখে শুভ্রর কাছে আসে। শুভ্র তখন চা খেতে খেতে আলু ভাজি নাড়ছে। তুলি গিয়ে শুভ্রর বাহু চেপে ধরে বলে, স্যার এদিকে ফিরুন। তুলির গলা কিছু ঠিক লাগছে না। শুভ্র হাতের কাজ সেরে তুলির দিকে ফিরল। তুলি শুভ্রের বুকে ডান হাত রাখলো। শুভ্র তুলির সেই হাতের দিকে একবার চেয়ে আবার তুলির দিকে তাকালো। ভ্রু বাঁকালো শুভ্র। তুলি থামলো, গলা ভিজিয়ে হঠাৎ করে জিজ্ঞেস করলো, আপনার আম্মু মানে আন্টি আমায় ঠিক কতটা পছন্দ করেন? সত্যি করে বলুন আমায়। শুভ্র এই ধরনের প্রশ্ন শুনে প্রথমে কিছুটা অবাক হয়েছে, পরে তুলির আগ্রহ দেখে বলল, যতটা ভালোবাসলে নিজের একমাত্র ছেলেকে জোর করে তার মতের বিরুদ্ধে শুধুমাত্র তোমার উপর ভরসা করে বিয়ে করিয়ে দেন, ততটা পছন্দ করেন। তুলি শুনে থমকে যায় কিছুক্ষণের জন্য, পরপর আরো একটা প্রশ্ন করে, আর আপনি আপনি আমায় কতটা পছন্দ করেন? তুলির গলায় প্রশ্নটা করার সময় একটু কাঁপলো যেন। শুভ্র হয়তো আন্দাজ করতে পারলো তুলির ভয়টা ঠিক কোথায়। শুভ্র থামলো, তার ডান হাতটা তুলির গালে রাখে। গরম হাতটা গালে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তুলি কেঁপে উঠল। শুভ্র উত্তর দিল, আম্মু যেভাবে এতটা বছর ধরে আব্বুকে মনে রেখে দিয়েছে, যৌবনকালে স্বামী হারানোর পরও লোকের কথায় বিয়ের পিড়িতে বসেনি, আমিও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি তুলি। ভালোবাসা বোঝানোর পর তুমি আমার প্রথম এবং তুমি আমার শেষ, শুনেছ? তুলি শুনল, গলাটা কাঁপলো বোধহয় খানিক। তুলি আবেগে নিজেকে সামলাতে না পেরে জড়িয়ে ধরলো শুভ্রকে। শুভ্র জড়িয়ে ধরলো। শুভ্র বুঝতে পারছে উত্তরটা তুলির মনোপুত হয়েছে। শুভ্র হাফ ছাড়লো। তুলি সন্দেহ করেছিল মায়ের জন্য কোনোদিন শুভ্র তুলিকে ছেড়ে দিবে কিনা, অথচ শুভ্র জানে তার আম্মু যে সবসময় ছেলের সুন্দর এক সংসারের স্বপ্ন দেখেন, তার পক্ষে কোনোদিন তুলিকে ছেড়ে দেওয়ার কথা মাথায় আসবে না। তুলি অবুঝ, এবারই আসুক, কটা দিন গেলে নিজে বুঝে নিবে। হঠাৎ নাকে কিছু পোড়া পোড়া গন্ধ এলে শুভ্র তুলিকে ছেড়ে দিল। দ্রুত গিয়ে আলুবাজি চুলো থেকে নামিয়ে নিল। পোড়া গন্ধে পুরো রান্নাঘর ছড়িয়ে গেছে। তুলি ঠোঁট উল্টে বলল, জ্বলে গেছে নাকি? শুভ্র আলু ভাজি নেড়ে ছেড়ে দিল, তারপর কাতর কণ্ঠে বলল, এভাবে রান্নাঘরে তোমার এত প্রেম পেলে তো বিপদ তুলি। ঘরের সবার তাহলে জলা খাবার খেতে হবে। ও গড! দুপুরের তীব্র রোদ গায়ে পড়ছে। সূর্যের তীব্রতাটা আজ অনেকটাই বেশি। শুভ্ররা তৈরি হয়ে নিচে নেমেছে। শুভ্র গাড়ি পার্কিং থেকে বের করে সামনে আনে। আফরোজা পেছনে উঠে বসে, তুলি সামনে, আর শুভ্র ড্রাইভ করছে। গাড়ি চলছে। শুভ্র গাড়িতে সফট মিউজিক ছেড়ে দিয়েছে। তুলি জানলার দিকে চেয়ে আছে। আফরোজা আজ সাথে আছেন দেখে তুলি মাথায় ওড়না তুলে রেখেছে, কিন্তু বাতাসের ঝাপটায় ওড়না বারবার পড়ে যাচ্ছে। দেখা গেল তুলি এক প্রকার হিমশিম খাচ্ছে ওড়না সামলানো নিয়ে। আফরোজা পেছন থেকে তুলির ওড়নার সঙ্গে যুদ্ধ করা দেখছেন, তাই তিনি আগ বাড়িয়ে বলেন, এই তুলি, ওড়না পরে রেখেছিস কেন এত গরমে? গাড়িতে আমি আর শুভ্র ছাড়া কে আছে? আর মাথায় কাপড় দেওয়া লাগবে না। শুভ্র এবার তুলির দিকে চাইলো, বলল, খুলে ফেলো প্রবলেম হলে। তুলি যেন হাফ ছাড়লো, মাথা থেকে কাপড় সরিয়ে গলায় জড়ালো। আফরোজা চোখ বন্ধ করে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছেন বোধহয়। তুলি জানলার দিকেই চেয়ে আছে। শুভ্র এই ফাঁকে আফরোজার দিকে একবার তাকিয়ে সতর্ক হয়ে নিল। পরপর বাম হাতটা দিয়ে আলগোছে তুলির নরম ডান হাতখানা চেপে ধরলো। সঙ্গে সঙ্গে তুলি সতর্ক হয়ে শুভ্রর দিকে চেয়ে পেছনে একবার আফরোজাকে দেখলো। না,
ঘুমোচ্ছেন। তুলি শুভ্রর দিকে চাইলো। শুভ্র এক হাতে গাড়ি ড্রাইভ করছে। তুলি ফিস ফিস করে বলল, এত প্রেম গাড়িতে না দেখালে চলে না? শুভ্র আস্তে কণ্ঠে বলল। বেডরুমেই তো দেখাতে চেয়েছিলাম, সুযোগই দিলে না। শেষের কথাটা কাতর কণ্ঠে বলল শুভ্র। তুলি ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করলো, এমন করে বলছেন যেন কতদিনের উপোস আপনি। 2 সপ্তাহ 14 ঘন্টার উপোস আমি, তুলি। তুলি বুঝলো না শুভ্রের কথা। কি শুনলো শুভ্র? তুলি প্রশ্ন করলো। 2 সপ্তাহ 14 ঘন্টা মানে? শুভ্র এবার দুষ্ট হাসে। তুলির দিকে চেয়ে চোখ টিপে বলে, সাজেকে সেই রাতের কথা ভুলে গেছো? বৃষ্টি ভেজা রাত, ভেজা শাড়িতে তুমি, আমাদের গরম নরম হানিমুনের বিছানা। ওয়াও, আমি আর ভাবতে পারছি না এমন রাত বারবার আসুক। তুলি শুভ্রর এমন বেলাজা কথায় কেসে উঠে। ততমত খেয়ে বলে, অসভ্য পুরুষ, আপনার মুখে লাগাম দিন। লাগাম? কার জন্যে দিব? তোমার জন্যে? বউ না তুমি আমার? শুভ্র একের পর এক বেলাজা কথা বলছে আর তুলি বারবার খিচিয়ে উঠছে। শুভ্র যেন আজ থামছেই না। সিসিমপুরের ন্যায় চলছেই তার বেলাজা কথাবার্তা। তুলি তাই শুভ্রকে থামাতে এক পর্যায়ে তেতে উঠে বলে, আপনি যদি এখন দয়া করে চুপ থাকেন তাহলে আজ রাতে যেটা চাইছেন সেটা পাবেন। তাও চুপ থাকেন, আমার কান জ্বলছে। ও আল্লাহ! জন্মের পর শুভ্র প্রথমেই নানা বাড়ি এলো। মায়ের দুঃখের শুরুটা তার নানা বাড়িতেই ছিল বিদায় কোনোদিন এখানে আসার ইচ্ছেও জাগেনি। তবে আজ আফরোজা জোরাজোরিতে আসতে হলো তাকে। শুভ্র চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড়ালো। আফরোজার কাঁধে হাত রেখে এগিয়ে গেল সামনে। তুলি পেছনে পেছনে আসছে। শুভ্রদের নানা বাড়ি খুব বিশাল, 20 ডিসিমেল জায়গার উপর করা চৌধুরী ভবন। তুলি বাড়িটা বড্ড বিস্ময় নিয়ে দেখছে। বাড়ির ভেতরে মস্ত বড় 2টো পুকুর। একটা পুকুরে কয়েকটা বাচ্চা গোসল করছে, আরেকটা পুকুরে জাল ফেলা, বাগানও আছে। তুলি এসব দেখছিল। অনেক বছর পর আফরোজা বাবার বাড়ি এসে আবেগপ্রবণ হয়ে গেল। তার চোখ দুটো ছলছল করছে। আফরোজাদের বাড়ির ভেতরে ঢুকতেই দেখে চৌধুরী ভবনে হইচই লেগে গেল। দৌড়ে কয়টা মেয়ে ফুপু বলে আফরোজার পাশে ঘিরে ধরলো। পেছন পেছন এলো ভাইয়ের বউরা। সবাই আফরোজাকে বড্ড আদর করছেন। হালচাল জিজ্ঞেস করলেন। আফরোজার এই কথা আর কি বলার আছে? সে তো মতোয়ারার বাড়ির সবার আচরণ দেখে। এক পর্যায়ে সবার নজর গেল শুভ্রের উপর। শুভ্র তাদের তাকানো দেখে সালাম করলো। আফরোজার বড় ভাইয়ের বউ ফাহিমা এগিয়ে এলেন। শুভ্রর মুখটা আদর করে দেখলেন। তারপর হেসে আফরোজাকে বলেন, আমাদের শুভ্র তো খুব বড় হয়ে গিয়েছে, তা আপা ছেলের বিয়ে দিবে না? বউ কবে আনবা ঘরে? আফরোজা কিছু বলতে যাবেন তার আগে শুভ্র হালকা হেসে তুলিকে কাছে আসতে ইশারা করলো। তুলি ধীর পায়ে শুভ্রের পাশে এসে দাঁড়ালো। শুভ্র পরিচয় করিয়ে দিল, মামি, আমার স্ত্রী প্রত্যাশা হোসেন, তুলি। শুভ্রর কথাটা বলার সাথে সাথে সম্পূর্ণ ঘর নীরব হয়ে গেল। ফাহিমা অবাক চোখে তুলিকে দেখছেন। সবার চোখ তুলির উপরে পড়তেই আপাদমস্তক কুঁকড়ে গেল তুলি। এভাবে তাকে দেখছে কেন সবাই? ফাহিমা কিছুক্ষণ পর হাসার ভান করে তুলির মুখটা ধরে বলে, খুব সুন্দরী, শুভর সঙ্গে মানিয়েছে। পাশ থেকে ছোট ভাইয়ের বউ উর্মিলা বলে বসেন, ওহ চুপ, ওদের ভেতরে নিয়ে আসো। ফাহিমা কথা শেষ করতে দিলেন না উর্মিলাকে। উর্মিলা মুখটা কাচুমাচু করে আফরোজাদের নিয়ে ভেতরে গেলেন। তুলির একদমই তাদের কথাটা ভালো লাগলো না। তিনি কে, কি হয় শুভ্র? তুলি বাকি কিছু ভাবতে পারে না। তার আগে তুলিকে বাচ্চা কাচ্চারা ঘিরে ধরলো। সবাই আফরোজাদের নিয়ে একটা ঘরে এলো। বিছানায় শুয়ে আছেন এক বৃদ্ধ মহিলা। মহিলাটা আফরোজার মা, খোদেজা বেগম। তিনি এখন বিছানায় থাকেন। প্রস্রাব পায়খানা সবই বিছানায়। তার জন্য কাজের লোক রাখা হয়েছে। তিনি দেখভাল করেন আফরোজার মায়ের। আফরোজা মায়ের পাশে এসে বসলো। শুভ্র দাঁড়ালো খোদেজার মাথার পাশে। শুভ্র একবার স্যালাইন দেখলো। স্যালাইন চলছে তার। শুভ্র পাশে থাকা ফাহিমকে জিজ্ঞেস করলো, স্যালাইন কি সবসময় দেওয়া লাগে? হ্যাঁ, উনি মুখে খেতে পারে না সব সময়, তাই বেশিরভাগ সময়ই স্যালাইন দিয়ে খাওয়ানো হয়। ফাহিমা উত্তর দিল। আফরোজা খোদেজার মুখটা ছুঁয়ে দেখলো। জ্ঞান নেই খোদেজার, কাউকে এখন চিনে না, বুঝেনও না কিছু। আফরোজা তবুও বলল, আম্মা আম্মা, আমি আফরোজা আসছি গো, শুনতে পারছো তুমি আমাকে? ও আম্মা। খোদেজা শুনেন কিন্তু জবাব দিতে পারেন না। আফরোজা তবুও কথা বলতে থাকেন। শুভ্রকে দেখিয়ে বলেন, আম্মা, ও শুভ্র, তোমার নাতি, আমার ছেলে শুভ্র, এদিকে আয়। শুভ্র এগিয়ে গেল। আফরোজা শুভ্রর গা ছুঁয়ে ছুঁয়ে দেখাচ্ছেন খোদেজাকে। তারপর তুলিকে ডাকলেন, আম্মা, ও তুলি, শুভ্রর বউ। দেখো তোমার বউ পছন্দ হয়েছে কি না। ও আম্মা।
শোনো তুমি আমারে। খোদেজা চোখ পিট করলেন, মুখ দিয়ে গোঙানো বের করলো শুধু। আফরোজা দীর্ঘশ্বাস ফেললো। মা বাবা বৃদ্ধ কেন হয়? এদের কি কখনো কোনো শক্তি দিয়ে চিরযৌবনা করা যায় না? চৌধুরী বাড়িতে দুপুরে বিশাল আয়োজনে খাবার দাবারের আয়োজন করা হলো। সিদ্দিক সাহেব মাত্রই বাজার থেকে ফিরলেন। তিনি ফিরতেই আফরোজা এগিয়ে গেলেন তার দিকে। সিদ্দিক সাহেব আফরোজাকে দেখে হাত উঁচু করে গম্ভীর গলায় বলেন, এসেছে তবে? এই বাড়িতে সবার সাথে তোমার মিশার অনুমতি আছে, শুধুমাত্র আমার আশেপাশে আসার কোনো অনুমতি নেই। এদের খাবার সাজাও। কথাটা বলেই চলে গেলেন সিদ্দিক সাহেব। ভাগ্যে শুভ্র আশেপাশে নেই, নাহলে কেলেঙ্কারি ঘটে যেত। আফরোজা হাফ ছাড়লেন। রাতটুকু আসলো। শুভ্রর জানা মতে সবকিছু এখন অব্দি ভালোই চলছে, তবে আসার পর থেকে নানার সঙ্গে দেখা হয়নি একবারও শুভ্র বুঝে দেখা না পাওয়ার পেছনের কারণ কি, তাই সেও আগ বাড়ায় না। রাতের খাবার শেষ হলে শুভ্র বেসিনে হাত ধুতে যায়, তুলিও যায় তখন। বেসিনে শুভ্র হাত ধুচ্ছে, তুলি পাশে ছোটা হাতে দাঁড়িয়ে আছে। শুভ্র হাত ধুয়ে তোয়ালেতে মুছলো। রুমে যাওয়ার আগে তুলির কানে ফিসফিস করে বলে গেল, রুমে আসো, অপেক্ষা করছি। শুভ্র তুলির গা ঘেঁষে রুমে চলে গেল। তুলি হায় হয়ে শুভ্রকে দেখল। এই শুভ্রের সঙ্গে বিয়ের শুরুর সময়ের শুভ্রর কোনো মিল নেই। অবাস্তব লাগছে শুভ্রকে তুলির কাছে। শুভ্র কখন থেকে এতটা নির্লজ্জ হলো? কোন কুলক্ষণে যে রাতের কথাটা তুলেছিল? নিজের উপরই রাগ লাগছে এখন তুলির। রাতে খাবার শেষ হওয়ার পর তুলিও ভয়ে ভয়ে আর রুমে গেল না। বাচ্চাদের সঙ্গে গল্পে মন দিল। গল্পের মধ্যেও বারবার শুভ্রের রুমের দিকে তাকাচ্ছে। শুভ্র এই ডাকলো বলে। ডাকলে যাবে কিভাবে তুলি? দৌড়ে? ছি! তুলির বুকটা কাঁপছে। দুরু দুরু কিভাবে মুখোমুখি হবে অমন নির্লজ্জ এক শুভ্রের? মনে হচ্ছে প্রথম দুজনের কাছাকাছি আসা, প্রথম স্পর্শ, প্রথম লজ্জা। তুলি বাচ্চাদের সঙ্গে লুডো খেলছিল। হঠাৎ একটা মেয়ে এলো। তুলির পাশে বসে শুরুতেই জিজ্ঞেস করে বসলো, তুমি শুভ্র ভাইয়ের ছাত্রী ছিলে না? তুলি আচমকা এমন প্রশ্নে কিছুটা বিব্রত হলো। পাশ থেকে একটা বাচ্চা বিরক্ত হয়ে বলল, তানি আপু, বিরক্ত করো না তো, খেলার মধ্যে। যাও যাও। তানি চোখ গরম করে হিয়ার দিকে তাকালো, বলল, বড়দের সঙ্গে এভাবে যাও যাও করে কথা বলে হিয়া? বলবো তোর আম্মুকে। হিয়া খামোকা বকা খাচ্ছে দেখে তুলি বলল, হিয়া আমরা পরে খেলবো। যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। হিয়া শুনলো না। বাকি বাচ্চারাও তেমনই শুনলো না। হিয়া নাছর বান্দার মতো বলল, কাকি, এই চালটা শেষ করি প্লিজ, তারপর পাক্কা ঘুমিয়ে যাব প্রমেশ। তুলি হাসলো, বলল, ঠিক আছে, এই চাল শুধু। তারপর তুলি আবার খেলায় মন দিল। তানি পাশ থেকে এসব দেখলো, তারপর আবারও প্রশ্ন করলো, কবে থেকে প্রেম তোমাদের? তুলি অবাক হলো। লুডো খেলা পোজ করে তানির দিকে চেয়ে প্রশ্ন করলো, প্রেম? কিসের প্রেম? শুভ্র ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে প্রেম করে নয়। তানি যেন তাচ্ছিল্য করে বলল। তুলি এবার বিরক্ত হলো, কড়া গলায় বলল, আমাকে শুভ্র স্যারের আম্মু মানে তোমাদের ফুপু পছন্দ করে এনেছেন, প্রেম করে বিয়ে নয় আমাদের। হ্যাঁ সেটাই, আগে চয়েস ছিল, তাই ফুফুও হয়তো শুভ্র ভাইয়ের মুখের দিকে চেয়ে রাজি হয়েছেন। এখন লোক ডাকতে অ্যারেঞ্জ ম্যারেজ বলে প্রচার করছো, রাইট? তানির মুখে তুলি এতগুলো কথা শুনে কান জ্বলে গেল মনে হলো। তুলি কোনো রকম খেলা শেষ করে উঠে দাঁড়ালো। তানির দিকে চেয়ে বলল, তোমার যা ইচ্ছা ভাবো, আমাদের বিয়ে প্রেম করেই হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ, বিয়ে তো হয়েছে। কিভাবে হয়েছে ডাজেন্ট ম্যাটার। কথাটা বলে তুলি রুমে চলে গেল। তুলি রুমে ঢুকে দরজায় খিল তুলে দিল। শুভ্র বিছানায় শুয়ে মোবাইল দেখছিল। তুলি রুমে ঢুকতেই শুভ্র আফসোসের সুরে শোনালো, আর এলেই কেন? রাতটা শেষ করেই আসতে। তুলি কোনো কথা বলল না, সোজা শুভ্রর পাশে বসে সরাসরি প্রশ্ন করলো, আপনার সঙ্গে এ বাড়ির তানি মেয়েটার বিয়ে ঠিক ছিল? সত্যি করে বলুন। কে তানি? কার কথা বলছো তুমি? শুভ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো। তুলি লম্বা করে শ্বাস ফেললো, রাগটুকু কন্ট্রোল করে তারপর বলল, আপনার মামার মেয়ে, আপনি চিনেন না? না, আমি তো আজকেই প্রথম এলাম নানা বাড়ি। ওদের সঙ্গে এর আগে আম্মুর যোগাযোগ থাকলেও আমার ছিল না। কেন বলো তো? তুলি বুঝতে পারলো শুভ্র যেখানে তানিকে চিনেই না সেখানে অযথা এসব কথা না বাড়ানোই ভালো। নিজেদের সুন্দর মুহূর্তটা একটা বাইরের মেয়ে নিয়ে ঝগড়া করে কাটাতে চায় না তুলি। তুলি নিজেকে শান্ত করলো। বিছানা থেকে উঠতে উঠতে বলল, আমি ফ্রেশ হয়ে আসি, ঘুমাবো। শুভ্র ঘুমাবো শুনে দ্রুত তুলির শাড়ির আঁচল চেপে ধরে আবার বিছানায় বসিয়ে দিল। বলল, ঘুমাবে মানে? আজ রাতে কোনো ঘুম নেই। তো রাতে কি হাডুডু খেলবেন? হ্যাঁ, হাডুডুই খেলবো।
সকালে কি কথা হয়েছিল মনে নেই নাকি আমি মনে করিয়ে দিব? তুলি বুঝলো শুভ্রর কথার ধাঁচ কোথা থেকে কোথায় যাচ্ছে। তুলি নজর লুকিয়ে বলল, কোনো কথাটা তো হয়নি, আমি গাড়িতে ঘুমিয়েছিলাম। শুভ্র বাঁকা চোখে চাইলো, দুষ্টু হেসে বলল, আমি কখন বললাম গাড়িতে আমাদের কোনো ব্যাপারে কথা হয়েছে? অন্য কথাও তো হতে পারত। দ্যাট মিন্স তোমার সব মনে আছে। জলদি জলদি আমার উইশ পূরণ করো, আর দেরি নয়। তুলি লজ্জায় বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো, চুলে বেনি করতে করতে বলল, ঘুমান, এত রাতে কেউ আলাদিনের চেরাগ নিয়ে বসে নেই আপনার উইশ পূরণ করতে। শুভ্র উঠে আসলো, তুলির পেছনে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো তুলিকে পেছন থেকে। সফট কাঁধে নাক ঘষে বলল, তুমি আমার আলাদিনের চেরাগ, আজ এই অধমের 3টি উইশ পূরণ করো প্লিজ। আমার আলাদিনের চেরাগ। তুলি অমন স্পর্শে কেঁপে উঠল, কাঁধে শুভ্রর খোঁচা খোঁচা দাড়ির ঘষা লাগছে খুব। তুলি চোখ বন্ধ করলো, মিনমিন করে বলল, কি উইশ? শুভ্র তুলির কাঁধে নাক ঘষলো, গভীরভাবে কাঁধে চুমু খেলো একটা। অনুভব করলো তুলির ফিনফিনে শরীরের কাঁপুনি। শুভ্র গভীর কণ্ঠে ফিসফিস করে বলল, মজদার ড্যান্স দেখাবে আমাকে? সঙ্গে সঙ্গে তুলি চমকে চোখ খুলে ফেলে, জোর করে শুভ্রকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলে, নো ওয়ে, আমি পারবো না, ছি। ও তুলি, আই এম ইওর হাজবেন্ড। আমার সামনে কিসের ছি? তবু ছি, আপনি আমাকে নিয়ে এসব অশ্লীল কথা চিন্তা করেন? শুভ্র এগিয়ে এসে চেপে ধরলো তুলিকে নিজের সঙ্গে, কানে ঠোঁট ছুঁয়ে বলল, বউ তুমি আমার, তোমাকে নিয়ে অশ্লীল চিন্তা হালাল আমার জন্য। তুলি পুনরায় ধাক্কা দিল শুভ্রকে, নিজের থেকে শুভ্রকে আলাদা করে বলে, আমি পারবো না, অন্য কিছু বলেন। শুভ্র তুলির এভাবে ধাক্কা দেওয়ায় ভেতরে ভেতরে ব্যথিত হলো, সঙ্গে অপমানিতও হলো। সে বোধহয় তুলিকে ভীষণ জ্বালাচ্ছে। কথাটা তোলা হয়তো ঠিক হয়নি, তাই শুভ্র সব ভেবে আর জোর করলো না তুলিকে, মুখটা গম্ভীর করে বলল, ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। কথাটা বলে শুভ্র লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়লো। তুলি এখনো আয়নার সামনে ওভাবেই দাঁড়িয়ে আছে। শুভ্র কি কষ্ট পেল? হয়তো পেয়েছে, নাহলে এমন অদ্ভুত ব্যবহার করে ঘুমিয়ে পড়তো না শুভ্র। তুলি দোটানায় পড়ে গেল, কি করবে বুঝতে পারলো না। শুভ্র ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ কোথা থেকে মোমবাতি কতগুলো জ্বলে ওঠায় চোখ খুললো সে, শুনতে পেল গান বাজছে। শুভ্র গানটা শুনে অগোচরে হেসে উঠল, বিছানা থেকে উঠে বসলো, মুখটা উঁচু করে রাগ ভাব ধরে রাখলো। তুলি ফিনফিনে একটা পাতলা শাড়ি পরে শুভ্রর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। শুভ্র হাত ছুল না, রাগ দেখিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অন্য পাশে গেল। তুলি গান গাইলো। তুলি পেছন থেকে জড়িয়ে ধরলো শুভ্রকে, শুভ্রর বুকে 2 হাত ঘুরিয়ে জাপটে ধরলো পেছন থেকে। শুভ্র ভাব নিয়ে তুলির হাতটা ছাড়িয়ে নিয়ে অন্য পাশে গেল। তুলি মুখ ভেঙিয়ে আবারও এগিয়ে গেল। তুলি আবেদনময়ী অঙ্গভঙ্গি করে শুভ্রের সামনে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরে, তারপর কোমর বাঁকিয়ে মাথাটা নিচের দিকে ঝুঁকায়। শুভ্র এক হাতে তুলির কোমর ধরে তুলিকে আবার সোজা করে ফেলে। তুলি 2 হাতে গলা জড়িয়ে ধরে শুভ্রের। গাইলো তুলি। শুভ্র গলা থেকে তুলির হাত ছাড়িয়ে নিল, হেঁটে বিছানার পাশে এসে দাঁড়ালো। তুলি নিচে শুভ্রর মাথা নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিল। শুভ্র হাত দিয়ে আঁচল তার মুখের সামনে থেকে সরিয়ে নিল। তুলি শুভ্রর দিকে চেয়ে রাগ দেখিয়ে আবারও 2 হাতে জাপটে ধরলো শুভ্রকে, পিঠে চিমটিও কাটলো একটা। শুভ্র ব্যথায় কুকিয়ে উঠল, সঙ্গে সঙ্গে তুলি শুভ্রর ঠোঁটে আঙ্গুল রাখলো, তারপর আঙ্গুলটা শুভ্র সারা মুখে ছুঁয়ে তুলি গাইলো। শুভ্র তুলি চোখের দিকে চাইলো, ও চোখ যেন শুধু কোনো চোখ নয়, আস্ত এক মায়ার সমুদ্র। শুভ্র আর রাগ করার ভান করতে পারে না, 2 হাতে কোমর পেঁচিয়ে ধরে তুলির। তুলিও বাকি গান শেষ করলো, একে অপরের চোখের দিকে চেয়ে। গান শেষ হলো, অথচ এখনো দুজনের চোখের দিকে চেয়ে আছে। শুভ্র এগিয়ে এসে তুলির কপালে চুমু বসালো, নেশালো গলায় বলল, থ্যাংক ইউ আমার এই কাঠখাট্টা জীবনে আসার জন্যে। তুলি শুভ্র চুল এলোমেলো করে দিয়ে মুচকে হেসে বলল, রাগ কমেছে? হেসে ফেললো শুভ্র, উত্তর দিল না। কিছু কথা বলে নয়, করে বোঝাতে হয়। শুভ্র আগল গোছে তুলির কোমরে হাত রেখে পাজা কোলে তুলিকে বিছানায় এগিয়ে নিয়ে গেল। নরম বিছানায় তুলির পিঠ ঠেকতেই তুলি ফিসফিস করে জিজ্ঞেস করলো, কি দুটো উইশ? সাব্বিরের মাথার মধ্যে 4টা বাড়ি মারো। শুভ্র তুলির উপর নিজের সমস্ত ভার ছেড়ে দিয়ে বলল, ওগুলো বিশেষ মুহূর্তের জন্যে তোলা রইল। তুলি অন্য পাশে মুখ ঘুরিয়ে হাসলো। শুভ্র তুলির মুখটা নিজের দিকে ঘুরিয়ে কপালে চুমু খেলো। শাড়ির আঁচল সরানোর আগে ফিসফিস করে বলল, চলো ডুবে যাই। কোথায়? সুখের সমুদ্রে। তুলি চোখ লুকালো, অন্যদিকে চেয়ে লাজুক গলায় বলল, আমি সাঁতার জানি না। তাহলে আসো শিখিয়ে দেই। কথাটা বলে শুভ্র তুলির শাড়ির আঁচল সরিয়ে ফেললো। তুলির গলায় ঠোঁট ছুঁতে 2 হাতে তুলিয়ে আগলে ধরলো শুভ্রকে,
মানুষটা যখন স্পর্শ করে তুলির এত কেন ভালো লাগে। অন্য কেউ সামান্য হাতটা ধরলেও তুলির গা ঘিন ঘিন করে, অথচ স্বামী নামের এই পুরুষটা প্রতিটা স্পর্শ তুলিকে যেন স্বর্গ দেখায়। তুলি চোখ বন্ধ করা অবস্থায় ফিসফিস করে শুভ্রকে বলল, ভালোবাসি। শুভ্র মাথা তোলে। তুলির চোখে চোখ রেখে মৃদু হেসে জবাব দেয়, জানি তো। বলেই হালকা হেসে তুলির কপালে চুমু দেয়। অতঃপর আবারও ডুবে গেল তুলির মধ্যে। দম্পতির এই রাতটাও কাটলো অত্যন্ত সুখে আনন্দে।